নমস্কার, ওয়েলকাম টু অরিক্স ক্যালাইডোস্কোপ। আজকে সেভাবে কোনো বইয়ের রিভিউ নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসটা নিয়ে কথা বলতে চলেছি। তো এটা একটা অন্যরকম ভিডিও হবে। এই বই নিয়ে কোনো রিভিউ বা প্রতিক্রিয়া দেওয়ার ধৃষ্টতা আমার নেই। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনন্য সৃষ্টি, তো এই নিয়ে কোনো সমালোচনার জায়গা নেই। তো বইটা যার যেমনই লাগুক, কিন্তু এগুলো কাল্ট ক্লাসিক টাইপের বই। তো আমি এই বইয়ের যে চরিত্রহীনের যে চরিত্ররা, তাদের নিয়ে একটু কথা বলতে চাই। তো চরিত্রহীন আমি এই নিয়ে দুবার পড়লাম। প্রথমবার পড়েছিলাম ক্লাস 8-এ। তো আমার তখন পড়ে বুঝিনি বলবো না, বুঝেছি, কিন্তু এখন পড়ে মনে হলো যে ক্লাস 7-8-এ মানুষ, একজন বই পোকারা বয়স আন্দাজে একটু বেশি তাড়াতাড়ি ম্যাচিওর হয়, কিন্তু যতই ম্যাচিওর হোক এই বইটা অ্যাটলিস্ট স্কুল লেভেলে পড়া উচিত না। এটা আমার মনে হয়েছে, বিশেষ করে ছেলেদের। মেয়েরা হয়তো পড়লেও পড়ে থাকতে পারে, বা পড়লে বুঝে থাকতে পারে আর কি। কিন্তু এই বইটা, গল্পটা বুঝে যাবে, যে কোনো বয়সের ছেলে মেয়ে হোক বুঝে যাবে, কিন্তু এর যে ইনার মিনিং বা চরিত্রদের মধ্যে ঢুকে চরিত্রদের বোঝা, বা সেই তৎকালীন সমাজ বা সেই সমাজের চরিত্রগুলোর কি রোল, বা তারা সমাজকে মাথায় রেখে কি কি পদক্ষেপ নিচ্ছে, বা চরিত্রদের যে জীবনের পার্সপেক্টিভগুলো, ওগুলো বোঝার জন্য আপনাকে অ্যাটলিস্ট সেই এজে যেতে হবে। এই 25-এর পর কিংবা 23-এর পর, বা এই 27-28, এই বয়সটা একদম পারফেক্ট এই বইটা বোঝার জন্য। তবুও আমি বলবো, এই যে আমি সেকেন্ডবার পড়লাম, সব কি বুঝে গেছি? না, সব বুঝিনি। হয়তো আরও 1-2বার পড়লে আরও কিছু জিনিস আমার কাছে আরও ভালোভাবে ক্লিয়ার হবে, কিন্তু অ্যাটলিস্ট এই বইটা নিয়ে কথা বলার জায়গায় এসছি, সেই মতো করে আর কি পড়েছি, বুঝেছি। আমি এত দিন লাগিয়ে কোনো বই পড়ি না। এই বইটা আমি অনেকদিন আগে পড়েছি। পুজোর সময় শরীর খারাপ ছিল, পুজোর সময় শুরু করেছিলাম, কালী পুজোতে এসে বইটা শেষ হয়েছে। এত আস্তে 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 পড়েছি আমি। ভেবেই নিয়েছিলাম যে এর মধ্যে নতুন কোনো বই পড়বো না, এই বইটাই পড়বো, আস্তে আস্তে পড়বো, বুঝে বুঝে পড়বো, অ্যাটলিস্ট সব দিক বিচার করে পড়বো। ওই পড়ে যাচ্ছি, যা দেখাচ্ছে সেটুকুই দেখছি, সেটা না, এর বাইরেও গল্প আছে। সেটা আমি প্রথমবার পড়ে বুঝেছিলাম, যখন আস্তে আস্তে মানুষের মুখে এই বইটা নিয়ে কথা শুনেছি, যে হ্যাঁ, এই বইটার কিন্তু গল্প রয়েছে, যেটুকু তুমি পড়ছো সেটার বাইরেও রয়েছে। সেই জায়গাটা আমি অতটা তখন পাত্তা দিইনি, কথাটা ভুল, বুঝতেই পারিনি। বুঝতে পারলে নিশ্চয়ই পাত্তা দিতাম। তো এখন সেটাকে বুঝতে পেরেছি। তো এবার আসছি আস্তে আস্তে। আচ্ছা, একটা কথা শুরুতেই বলে রাখা ভালো, যে এই যে চরিত্রহীন উপন্যাসটা, এটা সবার কিন্তু পড়ে দেখা উচিত। এবার কারোর পড়ে ভালো লাগবে, কারোর পড়ে একটু অন্যরকম লাগবে, কারোর পড়ে একটুখানি খারাপ লাগবে। বিশেষ করে শেষটা যেভাবে হয়, এটা আমারও একটু ঠিক মনোপুত হয়নি শেষটা আর কি, কিন্তু কিছু করার নেই। সে যেভাবে ভেবেছে সেটা মেনে নিতে হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো সেটা আলাদা কথা, সেই সব নিয়ে আমি কোনো কথা বলবো না এইসব ভিডিওতে। কিন্তু কিছু কিছু বই আছে যেগুলো গীতার মতো ঘরে থাকা উচিত বলে আমি মনে করি। এই বইটা হচ্ছে শরৎচন্দ্রের সেই রকম একটা সৃষ্টি। তো এছাড়া শরৎচন্দ্রের পণ্ডিত মশাই, বিরাজ বউ, বৈকুণ্ঠের উইল, তারপর দত্তা, দেনা পাওনা, এগুলো আমি পড়েছি। তো সবকটাই ভালো, সবকটাই নিজের জায়গায় ভালো। ওগুলো পড়ে কেঁদেছি, কিছু কিছু পড়ে ক্ষুণ্ণ হয়েছি। তো সেই সবের থেকে উঁচুতে আমি দুটো বই রাখি। একটা হচ্ছে অবশ্যই শ্রীকান্ত, আর তারপর এই মুহূর্তে হচ্ছে চরিত্রহীন। এই দুটো ওগুলোর থেকে আলাদা, ওগুলোর থেকে একটু উঁচু। ওগুলো অনেকটা একমুখী, কিন্তু চরিত্রহীন আর শ্রীকান্তকে আমি কোনো দিন একমুখী বলতে পারবো না। এই উপন্যাস দুটো ডায়নামিক্স প্রচুর। এক একটা চরিত্রের একটা দিক দেখানো হয়েছে, আর একটা দিক বোঝানো হয়েছে। আপনি ভেবে দেখলে আরো একটা 3 নম্বর দিক পেয়ে যাবেন। তো এইখানেই এই দুটো উপন্যাস কিন্তু অন্যগুলোর থেকে অনেক অনেক আলাদা। তো এই দুটোকে আমি বাকিগুলোর থেকে এর জন্য আলাদা করে রাখি। তো এইবার বলি যে চরিত্রহীনের চরিত্রগুলো কারা। প্রথমে তাদের নামগুলো বলে রাখি। যারা পড়েছেন তারা একবার রিভিজিট করে নিন, কেমন লাগছে বলবেন অবশ্যই। আর এখন অবধি যারা পড়েননি, যারা নতুন নতুন বই পোকা, আমি আশা করি যারা বই পড়তে ভালোবাসেন তারা
অবশ্যই অ্যাটলিস্ট এই বইটা পড়েছেন, আর যারা পড়েননি অবশ্যই পড়বেন। মানে এটা ভালো খারাপের ঊর্ধ্বে কিছু বই হয়, এটা হচ্ছে সেরকম একটা বই। তো মানে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বুঝতে পারবেন, নিজের লাইফ নিয়ে নিজের আপনি যেভাবে জীবনকে দেখেন সেই পার্সপেক্টিভে অনেক ধরনের চেঞ্জ আসবে। হ্যাঁ, এবার তৎকালীন সমাজ আর এখনকার সমাজের বিস্তর ফারাক, কিন্তু তবু মানে চরিত্রগুলো যেভাবে ভাবছে, চরিত্রগুলো যেভাবে অন্য একটা চরিত্রের সাথে ট্রিট করছে, সেইখান থেকে আপনি অনেক জিনিস শিখতে পারবেন। আমিও শিখতে পেরেছি। তো এবার চরিত্রদের নামগুলো বলি। তো প্রথমেই অবাক করা একটা কাণ্ড ঘটে, যেখানে মূল চরিত্র মানে ভাবিয়ে যে সতীশ আর সাবিত্রী বলে দুজন, তারপর সেখান থেকে গল্পটা ঘুরে যায় যখন গল্পে উপেন্দ্র, এখানে উপেন্দ্র নয়, উপেন্দ্রর প্রবেশ ঘটে। সেখান থেকে গল্পটা পুরো লাইমলাইট নিয়ে নেওয়া হচ্ছে উপেন্দ্র, সে হয়ে যায় মুখ্য চরিত্র। একজনের রিভিউ দেখছিলাম, তিনি ভালো লিখেছেন যে উপেন্দ্র এখানে মুখ্য চরিত্র, কিন্তু নায়ক নায়িকা কিন্তু সতীশ আর সাবিত্রী। তো এই একটা হয়তো গল্প যেখানে নায়ক নায়িকা কখনো সেভাবে লাইমলাইটে থাকে না, মুখ্য চরিত্র উপেন্দ্র, সে যখন থেকে আসে সে কিন্তু পুরো কেড়ে নেয়। তারপরে গল্পের মাঝখান থেকেই বলা যায় কিরণময়ী চরিত্রের আবির্ভাব ঘটে গল্পের। তো সে যখন থেকে আসে সে পুরো গল্পটা নিজের মানে আঙুলে আর কি নাচাতে থাকে আর কি। তো আসছে এবার আস্তে আস্তে চরিত্রগুলোর কথা। তো এই হয়ে গেল 4 জন। এছাড়া রয়েছে উপেন্দ্রর স্ত্রী, তার নাম হচ্ছে সুরবালা। এছাড়া আরো একজন রয়েছে সরোজিনী। এছাড়া রয়েছে উপেন্দ্রর ভাই দিবাকর। গল্পের একদম শুরুতে উপেন্দ্র চরিত্রটা আসে, ওখানে একটা উপেন্দ্রের সাথে সতীশের একটা সিন দেখানো হয়। তো সেইখানেই উপেন্দ্র আসে বা সেখান থেকে চলেও যায়। তখন তারপর থেকে উপেন্দ্র আর কোনো ভূমিকা নেই কিছুক্ষণের জন্য। তো তারপর থেকে ব্যাপারটা পুরোপুরি সতীশ আর সাবিত্রী ওইখানে গল্পটা অধিকার করে রাখে। তো এদের যে গল্পটা, এই সতীশ আর সাবিত্রীর গল্পটা, তো সেটা যারা প্রচুর বই পড়েন তাদের কাছে খুব একটা আহামরি কিছু মনে হবে না, কিন্তু পড়তে ভালো লাগে। কারণ ওদের যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, ওদের যে মান অভিমানের ব্যাপারটা বা ওদের সম্পর্কটা যে কোথাও গিয়ে সম্ভব না, কারণ একটা সামাজিক দায়বদ্ধতার নিরিখে বা সমাজকে মাথায় রেখে সাবিত্রী কখনো নিজেকে সতীশের কাছে সঁপে দিতে পারে না। এদিকে দুজনকে ভীষণ ভালোবাসে। তো সেই জায়গাটা সুন্দর, এর জন্য বলছি সেই জায়গাটার সাথে আমরা কানেক্ট করতে পারি খুব সহজেই। কারণ এই যে দুটো চরিত্র সতীশ আর সাবিত্রী, তাদের জীবনটাকে যেভাবে দেখানো হয়েছে বা তাদেরকে যেভাবে লেখা হয়েছে, বিশেষ করে প্রথম দিকে তাদের যে ডায়নামিক্সটা মানে চরিত্রের আর কি ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে, সেটা আমরা পড়েছি। সেটা আমাদের কাছে নতুন কিছু না। সাবিত্রীর ক্ষেত্রটা একটু আলাদা, কিন্তু সতীশ তো একদম পুরো মানে খুব ভালো একটা মানুষ, সে খুব সুন্দর একজন প্রেমিক। সাবিত্রীকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু সে মনে মনে ভাবে যে সাবিত্রীও তাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে সাবিত্রী তাকে, কিন্তু সে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। কারণ সমাজকে মাথায় রেখে সতীশ যেই ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, সেখানে সাবিত্রী তার জীবনে আসা মানে সাবিত্রী মনে করে যে সতীশের জীবনটা পুরো মানে কলুষিত হয়ে যাবে, কালো করে দেবে সে। কারণ সাবিত্রী আসলে একজন দাসী, তো যারা পড়েছেন তারা জানেন। আর সতীশ হচ্ছে খুব উঁচু ঘরের একজন ছেলে। তো সতীশ আর সাবিত্রীর সম্পর্কটা একটা গল্পের একটা পর্যায়ে এসে এমন একটা জায়গায় দাঁড়ায় যেখানে মানে আমাদের মনেই হয় যে এবার এদের একটা ছাড়াছাড়ি হবে। তো সেখান থেকে আমরা একটা ধারণা করতে পারি যে ছাড়াছাড়ি হলো, পরে ওদের অ্যাটলিস্ট মিল হবে। তো তখন আমি ভাবছি যে মানে গল্পটা তখন জাস্ট এগিয়েছে। 400 পাতা না, অনেক বড়, 450 পাতার মতো গল্প আর কি। সেইখানে তখন গল্পটা মোটামুটি ওই 120 কিংবা 30 পাতায় গেছে। যে এখনই এদের এরকম হয়ে গেল, তো বাকি গল্প জুড়ে হবেটা কি? তো ভুলে গেছিলাম আমি আসলে, সেই ক্লাস 8-এ পড়েছি। তারপর মানে তখন আবছা মনে আছে যে এরপর উপেন্দ্র আসবে, উপেন্দ্রর স্ত্রী আসবে, তারপর কিরণময়ী নামের একজন ক্যারেক্টার আছে, কিন্তু ওইটুকুই মনে ছিল। তাদের কি রোল ছিল আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছিলাম, কিন্তু এইবার যে পড়লাম এবার আর মাথা থেকে বেরোবে না। তো তখনই ওই জায়গাটাতেই সতীশ আর সাবিত্রীকে নিয়ে এই উপন্যাসের অন্যতম বিখ্যাত লাইনটা আসে, যে আমাকে মানে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, মানে এক্স্যাক্টলি লাইনটা মনে নেই, কিন্তু আপনারা জানেন যে কোন লাইনের কথা বলছি। যে আমাকে ভালোবাসে বলিয়া এতদিন বিশ্বাস করিয়াছি, সেই ভুল ভাঙিয়া যাওয়াটাই হৃদয় বিদারক। সেটা একাধারে যেমন কষ্টও দেয়,
তেমনি অপমানও করে। তো এই লাইনটা তখন আসে, তো এই লাইনটা যখন আসে ওই জায়গাটা মানে দারুণ, ওই জায়গাটা চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ওদের বিচ্ছেদটা বিশেষ করে যেভাবে হয় সেটা, এখানে একটা ভুল বোঝাবুঝি, সেখানে সাবিত্রী জানে যে আমি মানে ইচ্ছে করে সে একটা মিথ্যের আশ্রয় নিয়ে সতীশের থেকে দূরে চলে যাচ্ছে, কারণ সতীশের লাইফটা যেন ওই বললাম কলুষিত না হয়। তো সে একদিকে ডিভোর্সি একজন মহিলা, কিন্তু সে মানে যেই জাত থেকে বিলং করে, হ্যাঁ জাত কথাটাই বললাম, সেইখানে এই রটনা খুব মানে তৎকালীন সমাজে খুব ভালো করে রটে যেত, খুব সহজেই রটে যেত যে তাদের যে জাতটা মানে সাবিত্রী যে সমাজ থেকে বিলং করে তারা পুরুষ মানুষ ফাঁসায়, বা দাদা এক পুরুষে মানে সুখী নয়, তাদের অনেক পুরুষ মানুষ জীবনে আসে। তো সেইটা যে ভুল মানে অ্যাটলিস্ট সাবিত্রীর জীবনে সাবিত্রী যে সেই ভুলটা মানে এই যে রটনা বা এই যে সবাই বলে বেড়ায় সেইটা সে রিপিট করতে চায় না নিজের জীবনের ক্ষেত্রে। সেই জন্য সে সতীশকে ভালোবাসলেও কখনো মানে বিয়ে করার মতো বা তার সাথে সংসার করার মতো কোনোদিন স্বপ্ন দেখতো না। কিন্তু তারপরেও সতীশের কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু তার থেকে বেশি কেউ জানতো না। মানে সতীশের খেয়াল রাখার ব্যাপারটা মানে সে স্ত্রীর মতোই খেয়াল রাখতো, শুধু মাথায় সিঁদুর পরার মানে নিজেকে সে সেই জায়গাটা দিত না আর কি। এদিকে সতীশ জানে যে সে সাবিত্রীকে ভালোবাসে, বুঝতে পারে সাবিত্রীরও তার প্রতি ফিলিংস আছে, কিন্তু কেন সে মানে তাকে অ্যাকসেপ্ট করছে না সেটা সতীশের মাথায় আসে না। সে তো এত সমাজ বোঝে না, সে একদম মানে সতীশের চরিত্রটাকে হেভি দেখানো হয়েছে যে সেটা সে যেটা ঠিক মনে করবে সেটা ঠিক। তার ভালোবাসার মানুষ যদি সে মানে সেই মানুষটা সতীশকে ভালোবাসে, তাহলে ভালোবাসার থেকে বড় কিছু নেই সেখানে। কিসের সমাজ কিসের কি কে কি কথা বললে আমার বয়ে যায়, তো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো, মেনে নেবো। সতীশ এইরকম মতবাদে বিশ্বাস। কিন্তু উল্টো দিকে সাবিত্রী হচ্ছে উল্টো, সে ভালোবাসবে এদিকে সমাজের কথাও মাথায় রাখবে। তো ওর জন্য সে মানে একটা দোনমনো জায়গায় পৌঁছে গেছে যে না মানে ভালোবাসলেও আমি কোনোদিন সতীশের হতে পারবো না। সেই জন্য সে সতীশকে বলে হচ্ছে তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। তারপর পরবর্তীকালে সরোজিনী আসে, সে মানে আর এক কথা, সেটা আসছি পরে। তো তখন যখনই যে সতীশের সাথে অন্য কোনো মেয়ের নাম জড়ায় সেটা যখনই সাবিত্রীর কানে যায়, সাবিত্রী বলে মেয়েটা তো ভালো, তুমি কেন বিয়ে করছো না। তো এরকম একটা ব্যাপার আছে, মানে দুজন আবার সতীশ সাবিত্রীকে মানে বোঝাতে পারে না যে ভালো তো তাকেই বাসে। তো তার প্রতি এত অভিমান হয় সে একদম মানে সে সমাজ ছাড়াই হয়ে যায়। মানে সতীশ নিজেকে পুরো সমাজের একদম বাইরে নিয়ে চলে যায়, যে সে কোনোদিন কাউকে ভালোবাসবে না, তার জীবন ওই একজনই। মানে সে তাকে যতই দুঃখ দিক, মানে যতই সে তাকে ভালোবাসুক, কিন্তু ভালোবাসে যতদিন না সে অ্যাকসেপ্ট করবে বা অ্যাকসেপ্ট না করলে সে অন্য কারোর প্রতি আসক্ত হবে। তো এইভাবে সতীশ আর সাবিত্রীর গল্পটা যায়। সিম্পল দুটো চরিত্র প্রথম দিকে, এই দুটো চরিত্র তুলনামূলক বাকি চরিত্রগুলো থেকে সিম্পলই মানে সহজ সরল, মানুষ সহজেই কানেক্ট করে নেবে। আমি যখন প্রথম ক্লাস 8-এ পড়েছিলাম তখনও আমি বুঝেছিলাম আর কি, এদের দুজনকে মোটামুটি ভালোই বুঝেছিলাম। তো মানে খুব আহামরি কিছু দেখানো হয়নি এই দুটো চরিত্রের মধ্যে দিয়ে, খুব সিম্পল। যেটা আমি প্রথমে বললাম যে এই দুটো চরিত্রকে আমরা পড়েছি বাংলা সাহিত্যে অনেকবার, বিশেষ করে এই শরৎচন্দ্রের সময়কালীন যারা লেখক লেখিকারা ছিলেন তাদের লেখাতে এমন চরিত্র কিন্তু ফুটে উঠেছে। আচ্ছা, এবার আসি এই উপন্যাসে রাজকীয় চরিত্রদ্বয় উপেন্দ্র আর কিরণময়ী। মানে একদম শুরুতেই বলে রাখি, এই দুটো চরিত্র মানে পুরো উপন্যাসটা পড়ার পর যখন এই দুটো চরিত্র নিয়ে আমি যতবার ভেবেছি, মানে পড়তেও পড়ার পরেও এখনো রেস রয়ে গেছে। আমি এটুকু হলপ করে বলতে পারি, আমার যে স্বল্প বা সীমিত নলেজ বা আমি যা বই পড়েছি, এরকম দুজন চরিত্র বাংলা সাহিত্যে না আগে কখনো সৃষ্টি হয়েছে, না এরপরে কখনো সৃষ্টি হবে। এরকম চরিত্র লেখা সম্ভবই না, মানে জাস্ট ইম্পসিবল। এই দুটো চরিত্র যে শরৎচন্দ্র মানে কি সুন্দর করে ফুটিয়েছে। প্রথম থেকে আমি বলি, উপেন্দ্র চরিত্রটাকে একদম মানে এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমার ভালো লাগছিল না। উপেন্দ্র চরিত্রটাকে আমার মানে একটু বেশি পশ দেখানো হয়েছে। সে প্রচুর বড়লোক, সে তার ব্যক্তিত্ব প্রচুর, সে মানে বিশাল মর্যাদা সম্পন্ন একজন মানুষ, কিন্তু সেই মর্যাদাটাকে মানে সে এমনভাবে নিজের চরিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে, বা তার চরিত্রের মধ্যে দিয়ে সমাজ ব্যবস্থাটাকে যেভাবে দেখানো হয়েছে বা সে সমাজকে যেভাবে দেখে, তার যে দৃষ্টিভঙ্গি সেটা আমার ভালো লাগছিল না। কারণ সে নর্মালি মানে তার কাছে হচ্ছে একটা মানুষ যদি তার
প্রথম দিকে মনে হচ্ছিল যে একটা মানুষ যদি তার মানে সমসাপেক্ষ বা তার মতো একজনকে ভালো না বাসে, তাহলে সেটা ভালোবাসা না। মানে সে মানে ভালোবাসা তো আর এত কিছু দেখে না, এত সমাজ জাতপাত এসব তো দেখে না, তো সেটা তার ভালোবাসা না। কিরণময়ীর স্বামী হচ্ছে সতীশের ছোটবেলার বন্ধু, এই সতীশ বলছি সরি, উপেন্দ্র। তো উপেন্দ্র হচ্ছে ডাক্তার। তো যখন জানতে পারে যে কিরণময়ীর স্বামী মানে অসুস্থ, তো তখন সেখানে প্রথমে সতীশ আসে, উপেন্দ্রই পাঠায়, তারপর উপেন্দ্র আসে। তো যখন উপেন্দ্র আসে তখন উপেন্দ্রের সাথে কিরণময়ীর পরিচয় হয়। তো কিরণময়ী যখন উপেন্দ্রের সাথে পরিচয় হয়, কিরণময়ীর খুব ভালো লাগে। কিরণময়ীর গল্পটা হচ্ছে সে খুব ছোটবেলায় স্বামীর ঘর করতে এসে পড়ে। তো স্বামী তাকে বিদ্বান বানায়, মানে পড়াশোনা করিয়ে, কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেইটা কোনোদিন কিরণময়ী তার স্বামীর কাছে পায়নি। তারা বন্ধু হয়ে থেকেছে, কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা শারীরিক হোক বা সামাজিক হোক, মানে সে কোনোদিন মনেই করতে, মানে তার মনেই হয়নি যে সে আসলে ওই বাড়ির একজন বউ। তো সেরকম ভাবে চলতে চলতেই কিরণময়ী স্বামী বিছানায় পড়ে। তো তারপর তো কিরণময়ী সারাটা জীবন ওই সেবা করতে করতেই কেটে যায়। তো এটাই বলা হয়েছে কিরণময়ী। তো এবার এই যে এত পড়াশোনা বা এত তার যে মানে কি বলবো, মানে তার চরিত্রের যে খিদে, সেটা শারীরিক হোক কিংবা একজন মানুষের সঙ্গ পাওয়ার খিদে, সেটা কিন্তু তার মধ্যে সবসময় থাকে। তো এইখান থেকে চরিত্রটা মানে কিরণময়ী চরিত্রটা কিন্তু মানে যখন ওই যে প্রথমেই বললাম যে যখন থেকে সে গল্পে আসে, পুরো গল্পটা নিজের আঙুলে নাচাতে থাকে। আপনি সেটাকে এভিল বলতে পারবেন না, ওর জায়গায় গিয়ে ভাবলে আপনি ঠিক, মানে চরিত্রটা ঠিক, কিন্তু সে মানে তার যে চাহিদাগুলো সেইটা পাওয়ার জন্য সে যে পদক্ষেপ নেয়, সেগুলোকে আপনি মানে অ্যাকসেপ্ট করতে পারবেন না। বিশেষ করে কিরণময়ী চরিত্রটা দিবাকরের সাথে যেটা করে, সেটা আমি পরে আসি। যাই হোক, এবার কিরণময়ী যখন সে উপেন্দ্রকে দেখে, তো তখন তার মনে হয় যে এরকম যদি আমার একজন স্বামী হতো। তো তারপর সে উপেন্দ্রর গল্প শুনে, উপেন্দ্রর কাছে সুরবালার গল্প শুনে। সুরবালা হচ্ছে উপেন্দ্রর স্ত্রী। তো সুরবালার এত প্রশংসা শুনে কিরণময়ী একটু হিংসে হয়। মানে উপেন্দ্র সুরবালাকে প্রচন্ড ভালোবাসে। মানে একদিকে হচ্ছে কিরণময়ী আর কিরণময়ী স্বামী, যেখানে ভালোবাসা বলে কিছু নেই, মানে যেটুকু আছে সেটুকু জাস্ট এতদিনের একসাথে থাকা আর একটু বন্ধুত্বের সম্পর্ক। ভালোবাসা ছিটে ফোটা নেই বলবো না, ওই আছে, কিন্তু সেটা ওইটুকুই। আর অপর দিকে হচ্ছে সুরবালা আর উপেন্দ্র। তো তাদের মধ্যে প্রচুর ভালোবাসা, মানে তারা দুজনকে বিশাল শ্রদ্ধা করে। উপেন্দ্র আর কারোর কথা তেমন শোনে না, একমাত্র ওয়াইফের কথা শোনে আর কি। তো দুজনকে একদম মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে, চোখ বন্ধ করে ভালোবাসে। কেউ কারোর চরিত্রে কোনোদিন দাগ লাগাতে পারবে না, এই বিশ্বাস দুজনের রয়েছে। মানে উপেন্দ্র সুরবালা সম্বন্ধে সেম বিশ্বাস বহন করে, আবার সুরবালা উপেন্দ্র সম্বন্ধে। তো দুজনকে তাদের পরিচিত মহলে বেশ মানে উঁচু দরেই রাখে। মানে হয় না যে অনেক সময় তাদের মধ্যে অশান্তি দেখানো হয়, ওরকম কিছু দেখানো হয়নি এখানে। মানে মেইন যে স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেটা এই দুটো চরিত্রের মধ্যে দিয়ে ভীষণভাবে ফুটে উঠেছে। তো সেই গল্পগুলো যখন কিরণময়ী শোনে, কিরণময়ীর হিংসে হয়। তো হিংসের পর থেকে কিরণময়ী যে পদক্ষেপ নেয় সেটা জাস্টিফাই হয় না। মানে আমি তো অ্যাটলিস্ট করতে পারি, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু দিবাকরের সাথে বেসিক্যালি ও যেটা করে সেটা একদমই উচিত না। এবার যখন থেকে কিরণময়ী আসে, কিরণময়ীর মধ্যে দিয়ে কিরণময়ী আর দিবাকরের কিছু কনভারসেশন আছে, সেখানে ঈশ্বর, আত্মিক যোগ, সমাজ, পৃথিবী, তারপর কে কিভাবে আমাদের ধর্মকে দেখে, সেই জিনিসগুলো কিন্তু ফুটে উঠেছে। তো এখানে একটা বিশাল মানে আধ্যাত্মিকতার ব্যাপারও রয়েছে। তো সেই জায়গাগুলো একটু মানে উপন্যাসের ক্ষেত্রে মানে ঠিক যায় না, মানে উপন্যাসের গল্পের ক্ষেত্রে যায় না। তো কিন্তু মানে ওই দুটো চরিত্র, বিশেষ করে দিবাকর চরিত্রটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার লাইফে, ওই বয়সে। দিবাকর ছোট, মানে উপেন্দ্রর ভাই হয়। সে সদ্য কলেজ পাস করেছে, টুকটাক লেখালেখি করে। আর সেখানে কিরণময়ী হচ্ছে বড়, তা মানে সে জীবনে প্রায় সব কিছু দেখে নিয়েছে। স্বামী মারা যায়, স্বামীর মৃত্যুও দেখে নিয়েছে, স্বামীর সেবা করে নিয়েছে। তো সে বউ হয়ে ওই বাড়িতে এসে তেমন করে ভালোবাসা পায়নি, মানে সব দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে তার জীবন যায়। তো ওই যে আধ্যাত্মিকতাতে মানে কে কতটা বিশ্বাস করে, দিবাকর কতটা বিশ্বাস করে কিংবা কিরণময়ী কতটা বিশ্বাস করে, সেটার মধ্যে দিয়ে দুটো চরিত্রের কিন্তু দুটো ভিন্ন রূপ আমরা দেখতে পাই। কি মানে কে কিভাবে সেই চোখে দেখে। তো কিরণময়ী সেখানে অনেক বড় হয়ে যায়, অনেক বড়, মানে কিরণময়ী নিজেকে আরো বড় বানাতে চায়, কারণ সে
উপেন্দ্রর মুখে তার স্ত্রী সুরবালা সম্পর্কে শুনেছে যে সে যথেষ্ট নলেজেবল। তো সেইখানে দাঁড়িয়ে কিরণময়ী তার সমসাপেক্ষ হতে চায় যেন সে সুরবালার সম্বন্ধে মানে সুরবালার সামনে দাঁড়াতে পারে। তো একটা ছোট্ট ডুয়েল টাইপের রয়েছে, সেটা ভালো লাগে। মানে কিরণময়ী আর কি নিজেকে আবিষ্কার করেছে ঠিক কোথায় দাঁড়িয়ে। প্রথমে সে ভেবেছিল যে না আমি ওর থেকে বেশি নলেজেবল সুরবালার থেকে, কিন্তু না, তারপর সে মানে নিজের হার স্বীকার করে আর কি, যে আমি যে মরীচিকার পেছনে ছুটছি সেটা কোনোদিন পাওয়ার না। তো এই গেল মোটামুটি কিরণময়ীর কথা। কিরণময়ী চরিত্রটা কন্ট্রোভার্সিয়াল চরিত্র আমার মনে হয়েছে, কারণ ও যবের থেকে উপন্যাস এসে তবে থেকে একটা না একটা মানে ঘটনা ঘটছে, আর সেই ঘটনাগুলোকে মানে হজম করা একটু চাপের। আর উপেন্দ্র চরিত্রটাকে রাজকীয় বললাম কারণ ওই বললাম তার ব্যক্তিত্ব, সে এত মর্যাদা সম্পন্ন একজন মানুষ, সে কিছু কিছু ডিসিশন এমন নেয় যে সেটাকে ঠিক আছে তার জায়গায় দাঁড়িয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন। ওই যে বললাম চরিত্রের মধ্যে ঢুকে যদি আপনি বিচার করেন তাহলে ঠিক আছে, কিন্তু মানে একটা গল্পের ওই পোয়েটিক জাস্টিস টাইপের কথা আছে, কিন্তু সেইখানে আর সেই জাস্টিফাই আসে না। এখানে শরৎচন্দ্র কোথাও পোয়েটিক জাস্টিস করাতেই চায়নি, যেরকমভাবে সে সমাজ দেখেছে, যেরকমভাবে সমাজে হয় সেই রকম মানে একদম পুরো রিয়েলভাবে লিখে দিয়েছে আর কি। তো সেটা ভালো। এইবার উপেন্দ্র চরিত্রটার একটা ট্রান্সফরমেশন ঘটে আস্তে আস্তে। সতীশের সাথে তার একটা মনোমালিন্য হয়, মানে একটা বিরাট মনোমালিন্য বলবো না, অনেক বড় একটা মানে ক্যাচাল হয় আর কি। তো সেখান থেকে সতীশ আর উপেন্দ্র পুরোপুরি ছাড়া মানে একদম মানে সতীশ তো পুরো বললাম সমাজের বাইরেই চলে যায় আর কি, সবার সাথে যোগাযোগহীন হয়ে পড়ে। এখান থেকে উপেন্দ্র চরিত্রটার মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটে। এইবার উপেন্দ্র যে ট্রান্সফরমেশনটা ঘটে প্রথম দিকে যেটা বললাম আমার তাকে ভালো লাগছিল না, তারপর তার সাথে যে কিরণময়ী যে ডায়নামিক্সটা দেখানো হয়েছে, তারপর তার চরিত্রের এতক্ষণ পর্যন্ত যে দিকটা ছিল এইবার সেটা বদলে অন্য একটা দিক আসে, সেই দিকটা কিন্তু সুন্দর, সেই দিকটা সুন্দর, সেই দিকটা খুব কেয়ারিং, মানে সে খুব কি বলবো আগলে রাখতে ভালোবাসে। সে বুঝতে পারছে কিরণময়ী তার প্রতি ফিলিংস জন্মাচ্ছে, কিন্তু সেটাকে সে সুরবালাকে যে এত বেশি ভালোবাসে সেটাকে সে কখনো মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। আর কিরণময়ীর সাথে উপেন্দ্রর যে কথোপকথনগুলো আছে সেইগুলো যদি আপনি পড়েন মাইন্ড ব্লোয়িং, মানে শরীরে কাটা দেবে, এত সুন্দর কথোপকথন রয়েছে। বিশেষ করে ওই সমাজের সাপেক্ষে এখনো সেগুলো যথেষ্ট ভ্যালিড। মানে এই যে এখানে তো মানে একটা পরকীয়ার অ্যাঙ্গেল রয়েছে, সেটা হাওয়ায় হাওয়ায় রয়েছে, মানে একদম বিশাল যে দেখিয়ে দেওয়া হয়েছে সেরকম না, কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত আর কে কিভাবে সেটাকে দেখছে, কেন দেখছে, সেইগুলো কথোপকথনের মধ্যে দিয়ে বা দুজনের যে ক্রিয়াকলাপ কিরণময়ীর, তারপর উপেন্দ্র পরকীয়া করছে আমি বলছি না, কিন্তু সেটা নিয়ে সে যখন ভাবছে তার যে ভাবনাটা সেটা কিভাবে তার ভাবনার মধ্যে ফুটে উঠছে। তারপর তো বললাম দুজনের কথোপকথন দারুণ, মানে কথোপকথনটা না মানে এরকম। এই গল্পটা এক একটা সময় যথেষ্ট বোরিং, মানে পড়তে থাকবে, অনেক কিছু আছে, প্রচুর কিছু আছে, প্রচুর মানে ক্যারেক্টারগুলোকে খুব সুন্দরভাবে এদিক ওদিক করে দেখানো হয়েছে। একটা ক্যারেক্টারের কত ধরনের মাইন্ড স্পেস থাকতে পারে বা পরিস্থিতি কি করে ক্যারেক্টারগুলোকে বদলে দিতে পারে, তো সেইগুলো কিন্তু রয়েছে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু জায়গায় যথেষ্ট বোরিং লাগে, একটুখানি স্ট্রেচি, কিন্তু ঠিক আছে। মানে এই গল্পটাকে শরৎচন্দ্র আর 5টা নিজের উপন্যাসের মতো বানাতে চায়নি, ওই যে বললাম একদম যেটা রিয়েলে হয় সেটা রিয়েলি রাখতে চেয়েছে। তো সেই কথোপকথন আর এই কিরণময়ী আর উপেন্দ্রর যে দুজনের যে ব্যক্তিত্বের সংঘাত, দুজনই যথেষ্ট ব্যক্তিত্বপূর্ণ, একজন বড় ঘরের ছেলে আর কিরণময়ী তথাকথিত মানে অপেক্ষাকৃত একটু নিচু ঘরের মেয়ে। তো সেই যে ব্যক্তিত্বের সংঘাত, সেই একটা ব্যক্তিত্ব আরেকটা ব্যক্তিত্বকে কি করে ছাপিয়ে যেতে চায়, বা এই যে কিরণময়ীর পুরো উপেন্দ্র বা সুরবালা বা তাদের প্রতি হিংসার থেকে দিবাকরের সাথে সে যেটা করে সেগুলো কিন্তু মানে এখানে রয়েছে। সেগুলো পড়লে মানে আপনি ভাবতে বাধ্য হবেন যে এই যে কিরণময়ী এটা করছে এটা কি ঠিক, নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন। তো এই একটা চরিত্রের মধ্যে যদি আমি নিজেকে ঢুকিয়ে নিই তবুও হয়তো তার ক্রিয়াকলাপ কিছু কিছু ক্ষেত্রে আমার জাস্টিফাই মনে হবে না। আর উপেন্দ্রর যেরকম ভাবে ট্রান্সফরমেশন হওয়ার পর তার সাথে এই যে কিরণময়ীর যে বাক্যালাপ বা কিরণময়ীর সাথে তার যে সম্পর্কটা যেখানে গিয়ে দাঁড়ালো, এমনকি লাস্টে উপেন্দ্র মারা যায়, তো সেই সময়ে তার সাথে সতীশের আবার মানে
দেখা হয়, মানে তারা আবার ইউনাইটেড হয়। তো সেই জায়গাগুলোতে উপেন্দ্র কিন্তু একদম মানে রাজার মতো করে চলে যায় আর কি পৃথিবী থেকে। তো সেজন্যই বললাম রাজকীয় চরিত্র, প্রথম থেকে তাকে এক মনে হবে, তারপর আস্তে আস্তে যত যেতে থাকবে তত আপনার মনে হবে যে হ্যাঁ এই চরিত্রটার মানে বিশাল পাওয়ারফুল একটা চরিত্র, এরকম চরিত্র বাংলা সাহিত্যে হয় না। উপেন্দ্র চরিত্রটা আসলে এরকম ভাবে লেখা হয়েছে যে সেটা মানে তিনি ভাঙবে তবু মচকাবে না আর কি। তো সেটা কিন্তু ওভারঅল ধরে রাখা হয়েছে একদম গল্পের শেষ পর্যন্ত। আর উপেন্দ্র এখানে সবার মোটামুটি একজন মেন্টার টাইপের, কারণ সে যথেষ্ট বড় বয়সে, এক্সপিরিয়েন্সেও। তো সে যা ডিসিশন নেয় সেটা বাকিরা অন্ধের মতো সেটা বিশ্বাস করে। সতীশের চোখে উপেন্দ্র হচ্ছে ভগবান, মানে উপেন্দ্র যা বলবে সেটা সে অক্ষরে অক্ষরে মেনে চলবে। তো সতীশের সাথে উপেন্দ্র সম্পর্কটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। হ্যাঁ তাদের মধ্যে মাঝখানে ছাড়াছাড়ি হয়ে যায়, তারপর আবার তারা রিউনাইটেড হয়, তো সেটা আলাদা জিনিস। কিন্তু ছাড়াছাড়ি হওয়ার পরেও দুজন দুজনের সম্বন্ধে কি ভাবছে, তাদের মধ্যে একটা অভিমান হয়েছে, মানে তারা একে অপরকে আর পছন্দ করছে না, কিন্তু সেই পছন্দ না করার মধ্যেও যে একটা মানে পাস্ট রিভিজিট করা, বা সে এই দাদাটা মানে সতীশ বলছে আমার দাদাটাকে আমি যথেষ্ট ভালোবাসি, এখনো তাকে যথেষ্ট সম্মান করি, তো তাকে মাঝে মাঝে আমার খুব দেখতে ইচ্ছে হয়। আবার তখন উপেন্দ্র নিজের মানে বিছানায় পড়েছে আর কি, তো তখন সে ভাবছে যে সতীশ থাকলে ভালো হতো। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে, মানে দুজন দুজনের অনুপস্থিতিতেও দুজন দুজনকে মিস করছে। তো তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দাদা ভাইয়ের সম্পর্ক, আর একজন গুরু শিষ্যের সম্পর্ক আর কি। তো শুধুমাত্র সতীশের জন্য না, উপেন্দ্র বাকিদের ক্ষেত্রে এই গল্পটা মেন্টার হিসাবে কাজ করে। তো এরকমভাবেই দুটো চরিত্র লেখা হয়েছে, উপেন্দ্র আর কিরণময়ী। উপেন্দ্র চরিত্রটা তো আর সৃষ্টি করা সম্ভবই না, যেটা বললাম। কিরণময়ীও সেম রাজকীয়, কিন্তু সে একটু নেগেটিভ শেডের ক্যারেক্টার, বিশেষ করে শেষের দিকে যেটা করে, তো সেটার জন্য। বাকি উপেন্দ্র যে বললাম মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, সেটা কিন্তু সে শেষ পর্যন্ত বজায় রেখেছে। পুরো গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু সেই জিনিসটা রেখেছে কি, যে তার ডিসিশনগুলো একটু মানে নর্মাল মানুষ যেভাবে আবেগ দিয়ে ভাবে, বা একদিকে আবেগ একদিকে প্র্যাকটিক্যালিটি দুটো মাথায় রেখে যে ডিসিশন নেয়, উপেন্দ্র ডিসিশনগুলো কিন্তু সেই থেকে একটু আলাদা হয়। তো সেটা কিরমভাবে আলাদা, সেটার ছাপ কিন্তু একদম শেষেও রয়েছে, যখন সাবিত্রীর পরিবর্তে উপেন্দ্র সতীশের সাথে মানে সরোজিনীকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত করে। তো এইটা অনেকের ভালো লাগেনি, আমার নিজেরও ভালো লাগেনি, কারণ অ্যাটলিস্ট এই জায়গাটায় পোয়েটিক জাস্টিস ডিম্যান্ড করতো গল্পটা। তো আমি প্রচুর রিভিউ পড়েছি, রিভিউ দেখেওছি, তো অনেকেই বলেছে, অনেকে লিখেছে যে বাকি সব ঠিক আছে, বাকি সব মেনে নেওয়া যায়, কিন্তু সতী সাবিত্রীর যে একদম মানে পবিত্র সম্পর্কটা, ওটাকে এরকমভাবে এন্ড করা উচিত হয়। তো শরৎচন্দ্র চেয়েছে, এবার লেখক যখন চায় তো সেটাতে মানে আমি আপনি কাউন্টার করার কেউ না, তো যেমন লিখেছে তেমনভাবেই অ্যাকসেপ্ট করতে হবে। যাই হোক, এই হচ্ছে ওভারঅল। এইবার এই যে বললাম যে কি করে লাস্টে কিরণময়ী দিবাকরের সাথে, আসলে দিবাকর হচ্ছে একটা খুব সফট পয়েন্ট এই গল্পের ক্ষেত্রে, আবার উপেন্দ্র জীবনের ক্ষেত্রে। সে তার ভাই ভীষণ ভালোবাসে, মানে তার হৃদয়ের একটা টুকরো। সেইখানে দিবাকর যখন কলেজ পাস করে, মানে কলেজে পড়বে, তখন সে কলকাতার কলেজ থেকে পড়াশোনা করার ডিসিশন নেয়। তো এবার কলকাতা, যেহেতু উপেন্দ্ররা যেখানে থাকে সেটা থেকে কলকাতা যথেষ্ট দূরে, তো যেই কলেজে পড়বে সেখান থেকে কিরণময়ীদের বাড়ি সেটা কাছে। তো তখন উপেন্দ্র ডিসিশন নেয় যে দিবাকরকে কিরণময়ীর কাছে রেখে আসবে। কিরণময়ী দিবাকরকে ভাইয়ের চোখেই দেখে, তো সেখানে রেখে আসবে। তখন উপেন্দ্র গিয়ে বলে কিরণময়ীকে যে আমি তোমার জিম্মায় ওকে রেখে গেলাম, ওর ঠিক মতো খেয়াল রেখো। তখন কিরণময়ী উপেন্দ্রকে বলে যে তুমি জানো যে আমার তোমার প্রতি ফিলিংস আছে, তো তারপরও তুমি এত ভরসা রাখতে পারো, তো তোমার আমার প্রতি কোনো রাগ নেই, এই যে আমি তোমাকে এরকম ভাবে অকপটে স্বীকার করলাম। তখন উপেন্দ্র যেটা বলে সেটা দারুণ, মানে তখন সে বলে যে দেখো তুমি আমাকে ভালোবাসো, সেই তার জন্যই আমি আমার হৃদয়ের একটা টুকরোকে তোমার কাছে রেখে যাচ্ছি, কারণ আমি জানি তুমি তার কোনোদিন ক্ষতি করবে না। যে একজনকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষকে সে কষ্ট দিতে পারে না। তো কিরণময়ী সেটা শোনে, সে ভাবে যে কত মহান উপেন্দ্র,
কিন্তু সেই ব্যাপারটাকেই সে পুরো নষ্ট করে দেয়। সেটা কতটা ইচ্ছাকৃত বা কতটা পরিস্থিতির চাপে পড়ে সেটা মানে কি বলবো তর্ক সাপেক্ষ, কিন্তু আমার যথেষ্ট মনে হচ্ছে যে পুরো গল্পটাতে কিরণময়ী যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যে বুদ্ধি নিয়ে চলেছে, যে ব্যক্তিত্ব নিয়ে চলেছে, সেখানে সে ডিসিশনটা কোনো পরিস্থিতির চাপে পড়ে নেয়নি, সে যথেষ্ট মানে বুঝে শুনেই নিয়েছে। সেখানে কিরণময়ী কি করে, দিবাকরকে মানে নিজের সাথে এমনভাবে জুড়ে ফেলে, আর দিবাকরের বয়স কম, তো সে সেই ফাঁদে পড়ে যায়। ভাই থেকে তারা একটা অদ্ভুত সম্পর্কে পড়ে যায়, না সেটা মানে ওই কি বলবো মানে ডিফারেন্ট এজের পরকীয়া সম্পর্ক বা ডিফারেন্ট এজের সম্পর্ক, সেরকম কোনো ফ্যান্টাসি মার্কা সম্পর্ক না, কিন্তু কিরণময়ী তাকে রীতিমতো ফাঁসাতে চায়, আর দিবাকর সেই জালে পড়েও যায়। দিয়ে যখন সেটা আস্তে আস্তে উপেন্দ্রর কানে যায়, তখনও পুরোপুরি ব্যাপারটা নষ্ট হয়নি। উপেন্দ্র তখন দিবাকরকে মানে কিরণময়ীর কাছে আসে, খুব রেগে যায় যে তোমার এখানে থেকে ভাইয়ের কোনো পড়াশোনা হচ্ছে না, উল্টে ভাই বিপদে যাচ্ছে, তো আমি ওকে নিয়ে যাব, তুমি ওকে রেডি করো। একদিন রাত্রিবেলায় আসে, তখন কিরণময়ী বলে এই রাত্রে আমি ওকে ছাড়বো না, তো কাল সকালে ওকে আমি নিয়ে যাবো, তুমি নিয়ে যাও। তখন কাল সকাল হওয়ার আগেই কিরণময়ী দিবাকরকে নিয়ে পালিয়ে যায়, মানে অন্য একটা জায়গায়, অন্য একটা দেশে। তো সম্ভবত রেঙ্গুন বলা হয়েছে, মনে নেই আমার, রেঙ্গুন মানে বর্তমানের মায়ানমার আর কি। তো সেখানে দিবাকর যেতে রাজি হয়ে যায়, কারণ দিবাকর তখন মোহগ্রস্ত হয়ে পড়েছে। দিবাকরের চরিত্রটা খুবই, সে বয়স আন্দাজে মানে তার বয়স ছোট, সেজন্য সে ইম্যাচিউর, তো সেভাবে দেখানো হয়েছে। সেখানে মানে খারাপ কিছু নেই, কিন্তু দিবাকর যখন বুঝতে পারে যে তার সাথে কিরণময়ী কি করতে চলেছে বা কি করে ফেলেছে অলরেডি, সে দিবাকরও উপেন্দ্রকে মানে একদম ভীষণ ভালোবাসে আর কি। তো সেইখানে সে দিবাকর তখন ভাবছে যে আমি দাদাকে এইভাবে মানে ধোকা দিলাম, দাদার থেকে এভাবে দূরে সরে এলাম, তাও আবার এরকম একজন মেয়ে মানুষের জন্য। তো তখন যখন বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই। তো দিবাকর পুরো মানে কেঁদেও তখন কুল নেই, কারণ তার কাছে সেরকম পয়সা নেই, আর তাকে মোটামুটি অধিকার করে নিয়েছে কিরণময়ী আর কি। তো সে ওখান থেকে আর পালাতে পারবে না। তারপর একদম শেষে ফিরে আসে আবার দুজনেই, কিরণময়ী আর দিবাকর। তো সেটা আর বলছি না, মানে সেটা গল্পের নিরিখে বলা যায়, কিন্তু আমি তো আর মানে গল্প নিয়ে কিছু বলছি। তো তখন আবার সব একসাথে রিউনাইটেড হয়, কিন্তু একদম শেষের সিন যেখানে বললাম যে কিরণময়ী চরিত্রটা কোনোদিন মানে সেভাবে শুধরানোর চরিত্রই না, বা তাকে যেভাবে দেখানো হয়েছে, মানে এখানে এই জিনিসটা ঠিক, শরৎচন্দ্র প্রতিটা চরিত্রকে একদম শুরু থেকে যেভাবে দাঁড় করিয়েছে সেটা কিন্তু সে সেইভাবে ইনটেকই রেখেছে, মানে একদম শেষ পর্যন্ত। হ্যাঁ, তাদের মধ্যে ট্রান্সফরমেশন হয়েছে, কিন্তু তাদের যে কোর মানে সত্তা, যেটা মূল সত্তা, সেটা উপেন্দ্রর ক্ষেত্রেও শেষ পর্যন্ত তাই ছিল। যেমন উপেন্দ্র তার ব্যক্তিত্বের পরিচয় দিয়ে, মর্যাদার পরিচয় দিয়ে, সামাজিক যে সম্মান সেটার পরিচয় দিয়ে, সাবিত্রীর সাথে সতীশকে না মিলিয়ে সরোজিনীর সাথে সতীশকে মিলিয়ে দেয়। সরোজিনীর ব্যাপারে আসছি পরে। আর কিরণময়ী যখন একদম শুরু থেকে যেভাবে দেখানো হয়েছে সেরকম ভাবে একটা কোথাও গিয়ে তার মধ্যে মানে তার সাথে যা যা হয়েছে সেই একটা রিভেঞ্জফুল বা একটা ইভিল মাইন্ডেড, কোথাও তার মধ্যে একটা ইভিল সত্তা রয়েছে। তো সেইখানে যখন মানে শেষের সিনটা এমনই যে উপেন্দ্র পাশের ঘরে মারা যাচ্ছে আর কি, মানে তার যক্ষা হয়েছে, রক্ত বমি করছে, গলা দিয়ে রক্ত উঠছে, সেইখানে পাশের মানে তার পাশের ঘরেই কিরণময়ী অঘরে ঘুমাচ্ছে, তার কোনো মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর কি। তো এরকম ভাবে ব্যাপারটা শেষ হয়। তো প্রতিটা চরিত্র প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রথমে যেভাবে শুরু হয়েছে সেভাবেই কিন্তু রাখা হয়েছে, এগুলো সুন্দর। আর সরোজিনীর কথাটা অল্প করে বলি। সরোজিনী একটা সাইড ক্যারেক্টারই বলা যায়, খুব একটা গল্পে নেই, তবে সরোজিনীর সাথে সতীশের একটা সম্পর্ক হয়, সতীশের তাকে ভালো লাগে, সরোজিনীরও তাকে ভালো লাগে, কিন্তু সরোজিনী বুঝতে পারে যে সতীশকে ভালোবাসাটা চাপের, কারণ কোথাও গিয়ে সেটা আন্দাজ করে যে সতীশের জীবনে আরো একটা কেউ আছে যেটা সে লুকিয়ে যায় সরোজিনীর থেকে, বা যেই সম্বন্ধে আর কাউকে সে বলতে চায় না। কিছু কিছু জিনিসপত্র দেখে সতীশের হাব ভাব বা সতীশের ঘর বাড়িতে মানে একবার শাড়ি মেলা ছিল একটা, তো সেখানে সতীশের সাথে কেউ থাকে না, সেখানে শাড়ি কার, তো সতীশ সেটা বলতে জানি। তখন এরকম কিছু কিছু জিনিস দেখে সরোজিনীর মনে হয়েছে যে হ্যাঁ মানে কিছু একটা আছে সতীশ যেটা লুকিয়ে রাখতে চায়। তো সরোজিনী কোথাও গিয়ে সতীশকে ভালোবেসে ফেলে, সতীশের চরিত্রের প্রেমে পড়ে আর কি। চারিত্রিক যে দৃঢ়তা বা সতীশ যেমন
মানে অত সমাজ বা সারা পৃথিবীগত তোয়াক্কা হয় না, সে যেমন চায় সেভাবে জীবন কাটাতে। তো এই ব্যাপারটা সরোজিনীর খুব ভালো লাগে। তো সরোজিনীর চরিত্রটাও খুব সুন্দর, খুব মিষ্টি চরিত্র আর কি, মানে খুব একটা স্পেস নেই, কিন্তু এখানে কোনো চরিত্রই কিন্তু অদরকারি না, প্রতিটা চরিত্র দরকারি। এমনকি যে বিহারী চরিত্রটা আছে, সতীশের যে ভৃত্য, মানে এরকম ভৃত্য পেলে মানে সে হচ্ছে পুরো মনিবের পোষ্য আর কি। খারাপ সেন্সে নেবেন না, যেমন আমরা কুকুরকে বলি যে কুকুর যদি একবার পোষ মেনে যায় সে তার মনিবের জন্য যা মন চায় তাই করতে পারে, বিহারীকে ঠিক সেরকম ভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, আমি তার সাথে কুকুরের তুলনা করছি না, আবার বললাম খারাপ সেন্সে নেবেন না, কিন্তু একদম মানে এইরকম ভৃত্যের চরিত্র, মানে এরকম ভৃত্য থাকলে আপনি মানে নিশ্চিন্তে কিছু করতে পারেন। মানে সেই বিহারী চরিত্রটা সতীশের কান্না বোঝে, সতীশের হাসি বোঝে, সতীশের ভালোবাসা বোঝে, এমনকি সাবিত্রীকেও মায়ের চোখে দেখে, মানে পুজো করে আর কি। সেখানে সে বুঝতে পারছে সতীশ আর সাবিত্রীর মধ্যে কিছু একটা সম্পর্ক মানে হতে পারে, কিন্তু সে তার স্টেটাস, মানে সে যে সমাজে কোন লেভেল থেকে বিলং করে সেইটা মাথায় রেখে সে কিছু ইনপুট দিচ্ছে না। কিন্তু এদিকে সে চাইছে তাদের দুজনের মিলন হোক। আবার তাদের মধ্যে যখন ঝগড়া হচ্ছে, মানে মনোমালিন্য হচ্ছে, অভিমান হচ্ছে, দুজনের থেকে দূরে থাকছে, তখন বিহারী গিয়ে সাবিত্রীর খোঁজ খবর নিচ্ছে, সেটা সে জেনে আসছে যেন আবার সেটার খোঁজ খবরে যদি কিছু খারাপ জিনিস থাকে যেটা শুনে মনে হবে যে সতীশের খারাপ লাগবে, সেটা কিন্তু সে সতীশকে এসে বলছে না, উল্টো ভালো জিনিসগুলো সতীশকে এসে বলছে। আবার সতীশের খোঁজ খবর নিয়ে মানে সতীশের খবরাখবর গিয়ে সাবিত্রীকে দেয়, এরকম ভাবে সে দুটো সেতু কিন্তু মেনটেন করে চলছে। তো দারুণ, মানে একটা ভৃত্যের চরিত্র এত সুন্দর করে তুলেছে, মানে সেটা দারুণ একদম। ভৃত্যের চরিত্রটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে ওকে কখনো ভৃত্য হিসাবে আপনি মনেই করবেন, ও জাস্ট একটা বন্ধু। মানে ভৃত্য বলে এইখানে দেখানো হয়েছে বলে সে ভৃত্য, কিন্তু মানে আর 5টা ভৃত্যের চরিত্র থেকে অনেক আলাদা। তো এই এবার সরোজিনীতে মানে যার কথা বলছিলাম সেই চরিত্রটা মিষ্টি, খুব একটা স্পেস নেই, যেটুকু আছে সেটুকু ওই একটু মানে সতীশের লাইফটাকে আরো একটু এক্সপ্লোর করার জন্যই তাকে রাখা। তো শেষে সরোজিনী বার করে যে আসলে ওই শাড়ির মালকিনটা কে, সতীশই বলে শেষে। তারপর সরোজিনীর যে দাদা জ্যোতিষ, মানে সে আবার উপেন্দ্রর বন্ধু। তো উপেন্দ্র কথা দিয়েছিল জ্যোতিষকে যে সতীশের সাথে সরোজিনীর বিয়ে হবে, তো সেই কথা রাখার জন্য সে মৃত্যুর আগে সতীশকে সরোজিনীর সাথে মিলিয়ে দিয়ে যায়। এই হচ্ছে পোয়েটিক জাস্টিস। তো মানে সাবিত্রী তখন আর কি করবে, ওই জায়গাটা খুব মানে হৃদয় বিদারক আর কি। মানে সতীশও আর কিছু বলতে পারে না, সরোজিনীও সবকিছু বুঝে চুপ করে থাকে। আর সাবিত্রী হাসি মুখে, সাবিত্রী তো বরাবর মানে মন থেকে না হলেও মাথা দিয়ে ওইটাই চেয়েছে যে সতীশের সাথে অন্য কারো সম্পর্ক, কারণ সমাজ তাদের দুজনকে ফেলে দেবে না। এই হচ্ছে ওভারঅল। অনেক বড় ভিডিও হয়ে গেল, কজন দেখবেন জানি না, কিন্তু বলতে ইচ্ছা করলো। মানে এই বইটা নিয়ে কথা বলা যায়, এই এমন খুব কম বই আছে যাদের মানে এত ডাইনামিক্স, এত মানে এক একটা চরিত্রের এত বেশি পার্সপেক্টিভ, বা চরিত্রগুলো এত হিউজ লার্জ আর কি। তো আজকের মতো এটুকুই থাক। আমি অরিক, এই চ্যানেলে বাংলা বই, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। যদি এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখছেন, মানে আজকে একটু বেশি ধন্যবাদ জানাচ্ছি, কারণ ভিডিওটা বহুত বড় হয়ে গেল। তো অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব।